ক্লাস 11-এর চলন এবং গমন অর্থাৎ মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন এই চ্যাপ্টারটাতে আমাদের আগের ক্লাসে পড়া হয়েছিল পেশি সংকোচন অর্থাৎ মাসেল কন্ট্রাকশনের ইনিশিয়েশন প্রসেসটা কিভাবে সূচনা হচ্ছে। আজকের ক্লাসে আমরা বলেছিলাম যে স্লাইডিং ফিলামেন্ট থিওরি বা ক্রস ব্রিজ সাইকেল যেটা আছে সেটা সম্বন্ধে পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো কি বলেছে। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের দিনে যেটা পড়েছিলাম সেটা প্লাস এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি এই দুটোই একসাথে কন্টিনিউ করব। তো শুরু করা যাক। দেখো কি বলেছে যে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন ইজ বেস্ট এক্সপ্লেন বাই দ্য স্লাইডিং ফিলামেন্ট থিওরি অর দ্য ফরমেশন অফ ক্রস ব্রিজ সাইকেল। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি বা ক্রস ব্রিজ সাইকেলের মাধ্যমে এই মাসেল কন্ট্রাকশন বা পেশি সংকোচন পদ্ধতিটা ভালোভাবে ব্যাখ্যা করা যায়। তো কি বলেছে, স্লাইডিং ফিলামেন্ট থিওরি স্টেটস দ্যাট কন্ট্রাকশন অব এ মাসেল ফাইবার মানে হচ্ছে মাসেল সেল, একটা মাসেল সেলের কন্ট্রাকশন হচ্ছে টেক্স প্লেস বাই দ্য স্লাইডিং অব দ্য থিন ফিলামেন্ট ওভার দ্য থিক ফিলামেন্ট। আমরা দেখেছিলাম যে দুটো জেড লাইন ছিল, দেখে নাও একবার ছবিটা, এই যে দুটো জেড লাইন, ঠিক আছে, দুটো জেড লাইনের এটা হচ্ছে থিক ফিলামেন্ট, এটা হচ্ছে থিন ফিলামেন্ট। তাহলে থিক ফিলামেন্টের উপর দিয়ে এই থিন ফিলামেন্টে স্লাইডিং মানে হচ্ছে যে রোটেশন বা সরে যাওয়া, এই ব্যাপারটা হয়ে এই থিন ফিলামেন্টগুলো এদিকে সরে আসে, দিয়ে সংকোচনটা হচ্ছে। তো সেটাই বলেছে, আমরা পরে আরও ভালো করে আরও বুঝে যাব। তো এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি স্টেটস দ্যাট কন্ট্রাকশন অফ এ মাসেল ফাইবার বা মাসেল সেল টেক্স প্লেস বাই দ্য স্লাইডিং অফ দ্য থিন ফিলামেন্ট ওভার দ্য থিক ফিলামেন্ট। বোঝা গেছে? ছবিটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো কি বলেছে, মাসেল কন্ট্রাকশন ইজ ইনিশিয়েটেড বাই এ সিগন্যাল সেন্ট বাই দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভায়া আ মোটর নিউরন। আগের দিন যেটা বলেছিলাম সেটাই আমি বললাম যে আজকে একটুখানি বলে নিই, তারপর স্লাইডিং ফিলামেন্ট থিওরি যেটা সেটাতে আমরা চলে আসবো। তো এখানে কি বলেছে যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মোটর নিউরনের মাধ্যমে মাসেলের মধ্যে একটা সিগন্যাল আসছে, দিয়ে মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। A motor neuron along with the muscle fiber connected to it constitute a motor unit. তাহলে দেখো যেটা বললাম সেটাই এখানে বুঝিয়ে দিয়েছি, মোটর নিউরন প্লাস মাসেল ফাইবার যেটাকে মাসেল সেল বলা হচ্ছে, এই দুটোকে একসাথে বলা হচ্ছে মোটর ইউনিট। এই যে আগের দিন ছবিটা এঁকেছিলাম, এইটা হচ্ছে মোটর নিউরন এবং এটা হচ্ছে একটা মাসেল সেল, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে কি না মোটর ইউনিট। আগের দিনের পড়াটার সাথে আজকের পড়াটা জাস্ট শুধু একটুখানি মিলিয়ে নাও। দেখো, দ্য জাংশন বিটুইন আ মোটর নিউরন অ্যান্ড দ্য সার্কুলেমা অফ দ্য মাসেল ফাইবার যেটাকে মাসেল সেল বলা হচ্ছে ইজ কল্ড দ্য নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট। তাহলে এই যে একটা মোটর নিউরন এবং এই হচ্ছে একটা মাসেল ফাইবার বা মাসেল সেল, এই দুটোর মাঝখানের যে গ্যাপটা সেটাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন বা এই মোটর নিউরনের এন্ড পোর্শন, সেজন্য এটাকে বলা হচ্ছে মোটর এন্ড প্লেট। A neural signal reaching this junction মানে neuromuscular junction releases a neurotransmitter যেটার নাম হচ্ছে acetylcholine which generates an action potential in the sarcolemma। সবই আগের দিন আমি বলেছি, তোমরা জাস্ট আগের দিনের পড়াটার সাথে আজকের পড়াটা একটুখানি মনে করে নাও। তারপর কি বলেছে দেখো, this spreads through the muscle fiber and causes the release of calcium ion into the sarcoplasm। ঠিক আছে, তাহলে এই অ্যাকশন পোটেনশিয়াল বা এই এটা যখন এই মাসেল ফাইবার বা মাসেল সেলের মধ্যে আসছে তখন কি হচ্ছে, ক্যালসিয়াম আয়ন ইনটু দ্য সার্কোপ্লাজমের মধ্যে আমি বলেছিলাম যে সার্কোপ্লাজম রেটিকুলাম যেগুলো আছে সেখান থেকে এই ক্যালসিয়াম আয়নগুলো বেরিয়ে আসে। এরপর কি বলেছে দেখো, ইনক্রিজ ইন Ca++ লেভেল, Ca+ আয়নের লেভেলটা যখন বেড়ে যায় লিডস টু দ্য বাইন্ডিং অফ ক্যালসিয়াম উইথ এ সাব ইউনিট অফ ট্রোপোনিন। সাব ইউনিট অফ ট্রোপোনিনটা কোনটা না, ট্রোপোনিন সিটা, যেটা আমি বলেছিলাম ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হয় অন অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড দেয়ার বাই রিমুভ দ্য মাস্কিং অফ অ্যাক্টিভ সাইট ফর মায়োসিন। মায়োসিনের মানে ওটাকে অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হতে পারবে না, কেন না ট্রোপোমায়োসিনটা অ্যাক্টিনকে মাস্ক করে থাকে। কোনো একটা জায়গা যদি মাস্ক করা থাকে সেই জায়গাটা তো মানে বন্ধ থাকা, মাস্ক করে থাকা মানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে অ্যাক্টিন, এই কালোটা, ঠিক আছে, অ্যাক্টিনের দুটো ফিলামেন্ট নিয়ে অ্যাক্টিন
এর উপর লাল রঙে দেখো ট্রোপোমায়োসিন দেখিয়েছি এবং এর সঙ্গে ট্রোপোনিন, এটা এরকমভাবে থাকে, ঠিক আছে। এরপর যখন এটার সঙ্গে যখন CA++ লেভেলটা এখানে বেড়ে যাচ্ছে, দেখো যখন CA++ লেভেলটা এই অ্যাক্টিনের কাছে যখন বেড়ে যাচ্ছে তখন কি হয়, এই অ্যাক্টিন, ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন তিনটে আলাদা হয়ে যাচ্ছে। তিনটে আলাদা হয়ে যাওয়া মানে কি, অ্যাক্টিনটা আলাদা রয়ে গেল, অ্যাক্টিনের মধ্যে এই এই জায়গাগুলো, এই যে এইখানগুলো হচ্ছে যে মায়োসিন বাইন্ডিং সাইট, তাহলে এবার ইজিলি অ্যাক্টিনের সঙ্গে মায়োসিনটা এবার বাইন্ড করতে পারবে, ঠিক আছে। Utilizing the energy from ATP hydrolysis, the myosin heads now binds to the exposed active site on actin to form a cross bridge, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাক্টিনটা এরকম ছিল, মায়োসিনটা এরকম ছিল, ঠিক আছে। এই যে এই অ্যাক্টিন মানে হচ্ছে থিন ফিলামেন্টটা আর থিক ফিলামেন্ট হচ্ছে এটা, তাহলে থিন ফিলামেন্ট আমি এখানে এঁকেছি অ্যাক্টিন, আর এটা হচ্ছে মায়োসিন সবুজটা, ঠিক আছে। এবার এই মায়োসিনে কি কি দেখেছিলাম, একটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট ছিল আর একটা ছিল তোমার অ্যাক্টিন বাইন্ডিং সাইট, ঠিক আছে। এবার এই এটিপি বাইন্ডিং সাইট যেটা আছে তার মানে এখানে এটিপি যুক্ত আছে এর সঙ্গে। এটিপিটার যখন হাইড্রোলাইসিস হবে তখন কি হবে দেখো, এই এটিপিটা ADP+PI মানে ইনঅর্গানিক ফসফেটে ভেঙে গেল। এটা যখনই হবে তখনই এই পোর্শনটাকে বলা হচ্ছে এনার্জাইজড মায়োসিন হেড। এই মায়োসিনটা এটিপি হাইড্রোলাইসিসের ফলে এটা এনার্জাইজড হবে, তাহলে এখানে আর এটিপি নেই, তখন কি হবে, এই যে এক্সপোজড অ্যাক্টিভ সাইট অন অ্যাক্টিন, এই অ্যাক্টিন সাইট যেটা ছিল সেটা কি হবে, এই অ্যাক্টিনের সঙ্গে এবার যুক্ত হবে, ঠিক আছে। This pulls the attached actin filaments towards the center of A band, অর্থাৎ ওই এটিপি হাইড্রোলাইসিসের ফলে যে এনার্জাইজড হয়ে মায়োসিনটা কি করছে না, অ্যাক্টিন ফিলামেন্টকে A ব্যান্ডের দিকে, কি বলেছিলাম যে এখান থেকে এতটা, ঠিক আছে, এতটা হচ্ছে A ব্যান্ড, তাহলে এই থিন ফিলামেন্টটাকে এই A ব্যান্ডের দিকে কিন্তু এটাকে টানবে, ঠিক আছে। তার মানে এবার কন্ট্রাকশন হবে, সেটাই বলেছে দেখো, দ্য জেড লাইন অ্যাটাচ টু দিস অ্যাক্টিন, জেড লাইন যেটা এই অ্যাক্টিনের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে আর অলসো পুলড ইনওয়ার্ডস, এইগুলোও তার মানে জেড লাইনগুলোও তার মানে এইগুলোও তার মানে এদিকে সরে আসবে, অ্যাক্টিনগুলো যদি এদিকে আসে, কারণ অ্যাক্টিনটা তো এই জেড লাইনের সঙ্গে যুক্ত, সেটাই বলেছে, তাহলে ইনওয়ার্ডস আসবে, দেয়ার বাই কজিং আ শর্টনিং অফ দ্য সার্কোমিয়ার। এই পোর্শনটাকে, দুটো জেড লাইনের মাঝখানের অংশটাকে আমরা বলেছিলাম সার্কোমিয়ার। যদি অ্যাক্টিনটা A ব্যান্ডের দিকে সরে আসে তাহলে জেড ব্যান্ডগুলো এই A ব্যান্ডের দিকে সরে আসবে, তার মানে এই মাঝখানে যে সার্কোমিয়ার অংশটা ছিল সেটাও শর্টনিং হবে, সেটারও কন্ট্রাকশন হবে, ঠিক আছে। তাহলে কি হবে না, মাসেল কন্ট্রাকশন হবে। এই যে অ্যাক্টিন এর সঙ্গে মায়োসিন, এটিপি বাইন্ডিং সাইটটা ওটা হাইড্রোলাইসিস হয়ে ADP+PI হয়েছে, তাহলে কি হয়েছে না, তখন অ্যাক্টিন বাইন্ডিং সাইট যেটা ছিল সেটা এই অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে একটা ক্রস ব্রিজ, এই যে এখানটায় একটা ক্রস ব্রিজ তৈরি করবে এখানটায়, ঠিক আছে। সেজন্য এই অবস্থাটাকে বলা হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ক্রস ব্রিজ ফর্মেশন। ডিউরিং শর্টনিং অফ দ্য মাসেলগুলো যখন সংকুচিত হচ্ছে, দ্যাট ইজ কন্ট্রাকশন যেটাকে বলা হচ্ছে, তখন কি হচ্ছে দেখো, আই ব্যান্ড গেট রিডিউসড। আই ব্যান্ড মানে কি বলেছিলাম, জেড ব্যান্ডের সঙ্গে যে অংশটাতে শুধু অ্যাক্টিন ফিলামেন্টটাই যুক্ত থাকছে, যে অংশটা থাকে দেখো এই পোর্শনটাতে শুধু অ্যাক্টিনটাই যুক্ত আছে, এই যে এই পোর্শনটা, ঠিক আছে, অ্যাক্টিনটাই যুক্ত আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আই ব্যান্ড, ঠিক আছে। তো আইসোট্রপিক ব্যান্ড বা আই ব্যান্ড গেট রিডিউসড, এই অংশটা কিন্তু সংকুচিত হচ্ছে, আর এ ব্যান্ডস রিটেন দ্য লেংথ, এ ব্যান্ড যেটা আছে সেটা কিন্তু এরকমই থাকছে, আই ব্যান্ড যেটা আছে এই যে থিন ফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্টটা এটা এতটা পর্যন্ত চলে আসছে, কিন্তু এ ব্যান্ড যেটা আছে সেটা কিন্তু এই পজিশনটাতেই থাকছে, ঠিক আছে। সেজন্যই বলেছে আই ব্যান্ডটা রিডিউসড হচ্ছে, কিন্তু এ ব্যান্ড যেটা সেটার লেংথটা কিন্তু একই থাকছে। The myosin releasing the ADP and PI goes back to its relaxed state, তাহলে কি হলো, এবং কি হচ্ছে, নিউ এটিপি বাইন্ডস অ্যান্ড দ্য ক্রস ব্রিজ ইজ ব্রোকেন। তাহলে দেখো এই যে অ্যাক্টিন ছিল, এখানে মায়োসিন, এখানে ADP+PI তৈরি হয়েছিল, এবার ADP+PIটা যদি চলে যায়, এখানে যদি আবার একটা এটিপি চলে আসে, তখন কিন্তু এই অ্যাক্টিন আর মায়োসিন দুটো কিন্তু আবার আলাদা হয়ে যাবে এবং এদের মধ্যে যে ক্রস ব্রিজটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেঙে যাবে। এই যে দেখো এই পোর্শনটা ক্রস ব্রিজ ফর্মেশন দেখানো হয়েছে। এরপর বলা হচ্ছে ADP+PI বা ইনঅর্গানিক ফসফেটটা ইজ রিপ্লেসড বাই আ নিউ মলিকিউল অফ এটিপি, তখন অ্যাক্টিন আর মায়োসিন আবার আগের কন্ডিশনে চলে যাবে, ঠিক আছে।
The ATP is again hydrolyzed by the myosin head and the cycle of cross bridge formation and breakage is repeated causing further sliding. তার মানে বুঝতে পারছো যে ATP যেটা আবার নতুন করে এলো এখানে, এই ATPটা যদি আবার হাইড্রোলাইজড হয় তাহলে আবার ADP প্লাস PI তৈরি হবে, তাহলে মায়োসিন হেডটা আবার এনার্জাইজড হবে, তাহলে আবার ওই ক্রস ব্রিজ ফর্মেশন হবে, মানে মায়োসিনটা আবার অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হবে, তাহলে এই সাইকেলটা এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, the process continues till the Ca++ ion are pumped back to the sarcoplasmic cisternae resulting in the masking of actin filament। মানে কি এই Ca++ আয়নগুলো যেটা এই সার্কোপ্লাজমিক সিস্টার্নি থেকে মাসল সেলের সার্কোপ্লাজমিক সিস্টার্নি বা সার্কোপ্লাজমিক রেটিকুলামের যদি আবার ফিরে না যায়, যতক্ষণ ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। এটা যদি আবার Ca+ চলে যায় সার্কোপ্লাজমিক রেটিকুলামে, তাহলে কি হবে, আবার অ্যাক্টিনটার সঙ্গে ওই ট্রোপোনিন সিটা আবার চলে আসবে, আবার ট্রোপোমায়োসিনটাও ওই অ্যাক্টিনটাকে মাস্ক করে থাকবে, তাহলে অ্যাক্টিনে যে অংশটা মায়োসিনটা বাইন্ড করবে সেই পোর্শনটা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে যতক্ষণ Ca++ আয়ন থাকবে ততক্ষণ এটা চলবে, আর যখন আবার এটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা সিস্টার্নিতে ফিরে যাবে তখন আবার এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, this causes the return of Z lines back to their original position, that is relaxation। তাহলে Z লাইন যেটা ছিল সেটা আবার তার আগের অবস্থায় ফিরে যাবে, দিয়ে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে ক্রস ব্রিজ সাইকেল বা স্লাইডিং ফিলামেন্ট থিওরিটা কি বলছে সেটা একটু ছোট করে আমরা বুঝে নিই। দেখো, অ্যাক্টিন আর মায়োসিন এইভাবে আছে, দুটো আলাদা আলাদা আছে। মায়োসিনের মধ্যে আছে এটিপি বাইন্ডিং সাইট। এই এটিপিটার যখন হাইড্রোলাইসিস হবে, এখানে হাইড্রোলাইসিস অফ এটিপি, হাইড্রোলাইসিস অফ এটিপি, তাহলে এটিপিটার যখন হাইড্রোলাইসিস হবে তখন এই এটিপিটা ভেঙে এডিপি প্লাস পিআইএ হয়ে যাবে। যখনই হলো তখন এইটাকে বলা হচ্ছে এনার্জাইজড মায়োসিন হেড। ঠিক আছে, মানে মায়োসিন হেড পোর্শনটা এনার্জাইজড হবে। ঠিক আছে, এরপরই তৈরি করবে এই ক্রস ব্রিজ ফর্মেশন, অ্যাক্টিনের সঙ্গে মায়োসিনটা যুক্ত হবে। ঠিক আছে, এরপর আবার যখন এই এডিপি প্লাস পিআইটা রিপ্লেসড বাই আ নিউ মলিকিউল অফ এটিপি, তখন আবার আগের কন্ডিশনে ফিরে যাবে। ঠিক আছে, এটিপি যখনই এলো তখন আবার অ্যাক্টিন আর মায়োসিন আবার আলাদা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল ক্রস ব্রিজ সাইকেল বা স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এটা একটুখানি বুঝে নাও। দেখো, যখন মাসেলটা রিল্যাক্স স্টেটে থাকে তখন দেখো এই যে দুটো জেড লাইন, এই একটা জেড লাইন, এই জেড লাইনগুলোর মাঝের অংশটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার, এর মধ্যে থাকে এ ব্যান্ড আর হচ্ছে আই ব্যান্ড। এ ব্যান্ড মানে যেখানে অ্যাক্টিন আর মায়োসিন পুরোটা যুক্ত আছে, আর আই ব্যান্ড মানে যে অংশটাতে শুধু থিন ফিলামেন্ট বা অ্যাক্টিনটা যুক্ত আছে। এরপর যখন এই মাসেলটা কন্ট্রাক্ট হবে, যেটা যখন এটা সংকোচন হবে, তখন কি হচ্ছে দেখো, আই ব্যান্ডটা দেখো এটা এতটা ছিল, এখানে কিন্তু এই পরিমাণটা কমে গেছে, তার মানে আই ব্যান্ডটা রিডিউসড হচ্ছে, এবং এ ব্যান্ড যেটা ছিল সেটার পরিমাণটা কিন্তু একই আছে, এর লেন্থটা কিন্তু একই আছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখান থেকে এতটা ছিল পুরো রিল্যাক্স স্টেটে, কন্ট্রাক্টিং হচ্ছে, তখন দেখো এর দৈর্ঘ্যটা কিন্তু কমে গেছে। এরপর যখন ম্যাক্সিমালি এটা কন্ট্রাক্ট হচ্ছে তখন কিন্তু দেখো এইটার পজিশনটা এর থেকেও কিন্তু আরও ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে মাসেল কন্ট্রাকশন কিভাবে রিল্যাক্স স্টেটে কীরকম হয়, আর কন্ট্রাক্ট হলে বা সংকুচিত হলে কতটা সংকুচিত হবে, সেটা আশা করি এই ছবিটা দেখে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত মাসেল কন্ট্রাকশন মেকানিজম আমরা যতটা পড়লাম সেটা চলো আর একটু ভালো করে আমরা বুঝে নিই। মানবদেহে মাসেল বা পেশি দেখতে পাওয়া যায়, এবং আমরা জানি মাসেল বা পেশি কিছু মায়োফাইব্রিল বা মাসেল সেল নিয়ে গঠিত, এবং এই এক একটা মাসেল সেল আবার কিছু কন্ট্রাকটাইল প্রোটিন নিয়ে গঠিত। এবার দেখো যে আমরা পড়েছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একটা সিগন্যাল চলে আসে এই মাসেল সেলে, তো এই অংশটাকে আমরা বলতে পারি মোটর নিউরন, এবং এই অংশটাকে আমরা বলতে পারি মাসেল সেল বা মাসেল ফাইবার। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে মোটর ইউনিট, একটা মোটর ইউনিট বলা হচ্ছে। এবার এই অংশটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে দেখবো এই অংশটা মোটর নিউরন এবং এই অংশটা হচ্ছে সার্কোলেমা। এই দুটোর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন বা মোটর এন্ড প্লেট, এবং এই অংশটাকে দেখো বলা হচ্ছে সাইন্যাপস। তো কি হয় না, এই মোটর নিউরন থেকে যখন এই সিগন্যালটা চলে আসছে মাসেল সেলে, তখন
এই যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, সেই অ্যাকশন পোটেনশিয়ালের প্রভাবে এই নিউরাল সিগন্যালটা, স্নায়ু উদ্দীপনা যেটা, সেটা চলে আসছে এই সাইন্যাপস পোর্শনে, যার ফলে কি হয় না নিউরোট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিনটা চলে আসে এই জায়গাটাতে। তো এরপর কি হয়, এই CA++ যে আয়নগুলো সেটা এই নিউরোট্রান্সমিটারের প্রভাবে চলে আসছে কোথায় না সার্কোলেমা ভেদ করে চলে আসছে সার্কোপ্লাজমে, যেখানে আমরা পড়েছিলাম যে সার্কোপ্লাজমিক রেটিকুলামটা CA+কে সঞ্চয় করে রাখে। তো সেই CA+টা এবার চলে আসছে মাসেল সেলের মধ্যে উপস্থিত অ্যাক্টিন, মায়োসিন এখানে। তো অ্যাক্টিনের এই ট্রোপোনিনটা যেটা অ্যাক্টিনের সঙ্গে যুক্ত থাকে সেটা এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, দিয়ে এটা সরে যায়, ট্রোপোমায়োসিনটাও সরে গেল। দেখো এদের অবস্থান চেঞ্জ হয়ে গেল। এর ফলে মায়োসিন বাইন্ডিং সাইট যে অ্যাক্টিভ সাইট যেটা, সেটা এবার অ্যাক্টিভ হচ্ছে, মায়োসিনটা আর থাকছে না। তো তখন এটিপি হাইড্রোলাইসিসের ফলে যে ADP+PI তৈরি হয়েছিল, সেই ADP+PI এর ফলে যখন মায়োসিন হেডটা এনার্জাইজ হচ্ছে তখন এটা অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আবার দিয়ে ক্রস ব্রিজ তৈরি করছে, আবার যখন এটিপি চলে আসছে তখন আবার নিজের অবস্থানে চলে আসছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো জেড লাইনের সঙ্গে যুক্ত অ্যাক্টিন ফিলামেন্টটা পরস্পরের কাছে সরে আসছে, কিন্তু এ ব্যান্ডের লেন্থটা একই থাকছে। ঠিক আছে, দেখে নাও একটু ভালো করে। তোমাদেরকে আমি বিভিন্ন সহজ ভিডিও ছবির সাহায্যে ভালো করে বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের পুরো ব্যাপারটা আরও সহজ লাগে। তো দেখো এইদিকের আই ব্যান্ডটা কিন্তু কমে যাচ্ছে, এ ব্যান্ডের পরিমাণটা কিন্তু একই থাকছে। তো দেখো এটিপিটার হাইড্রোলাইসিস হচ্ছে, ATP+PI পরিণত হচ্ছে, এটা অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হচ্ছে, আবার যখন এর সঙ্গে এটিপি যুক্ত হয়েছে তখন সে আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। এইভাবে মাসেলের কন্ট্রাকশন হচ্ছে। এরপর নিউরনটা যখন সিগন্যাল পাঠাচ্ছে যে আর মাসেল কন্ট্রাকশনের দরকার নেই, তখন কি হয় সার্কোপ্লাজম থেকে কি হয় CA++গুলো আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফিরে যায়, যেখানে CA++টা স্টোর হয়ে থাকে আর কি। ঠিক আছে, ফিরে গেলে কি হবে, আবার ওই অ্যাক্টিভ মায়োসিন বাইন্ডিং সাইটটা আবার ট্রোপোমায়োসিন দ্বারা মাস্ক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এর ফলে আবার অ্যাক্টিন ফিলামেন্ট সহ জেড লাইনটা নিজের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ পেশির রিল্যাক্সেশন ঘটবে। মেকানিজম অব মাসেল কন্ট্রাকশনের এই ক্লাসটা করার পর আশা করি তোমাদের মাসেল কন্ট্রাকশন সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।